প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত বিরোধী বাংলাদেশে ভারত অনুদানের পরিমাণ অনেক বাড়িয়ে দিল। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। প্রসঙ্গটি ছোট বা বড় বা সংবাদটি গুরুত্ব কম বা বেশি সেটি বিবেচ্য বিষয় নয়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার আছে। এই সরকারের আমলেও ভারত বিগত সময়ে যে অনুদান বাংলাদেশের জন্য দেয় তার থেকে ৭৪% বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের লোকসভায় কেন্দ্রীয়ভাবে বাজেট অধিবেশন চলছে। এই বাজেট অধিবেশনে বাজেট ঘোষিত হয়েছে এবং সেই বাজেটে ভারত তাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোকে, পৃথিবীর অনেক বন্ধু রাষ্ট্র আছে যা, এবং নেইবারহুড ফার্স্ট, ভারত প্রতিবেশী ফার্স্ট নীতিতে চলে। প্রতিবেশী বিশেষ করে মালদ্বীপ, নেপাল কিংবা ভুটান, এসব দেশ ভারতের অনুদানে একটা বিশাল সুবিধা ভোগ করে। বাংলাদেশও কিছু অনুদান পায়, কিন্তু বাংলাদেশ আরও বেশি পেতে পারত। যেটাই হোক, আমি বলছি যে বৈরী বাংলাদেশে আসলে একটা সরকার আছে। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ ভারত বিরোধিতা করে। সীমিত বেশিরভাগ মানুষ আসলে ভারতের সাথে একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে। বাংলাদেশের সীমিত কিছু মানুষের হাইপটা খুব বেশি দেখা যায়, যারা ভারত বিরোধিতা করে। তাদের কারণে মনে হয় যে বাংলাদেশ ভারত বিরোধী। নতুন অর্থ বছরের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪% বাড়িয়েছে ভারত। এর ফলে দেশটির বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ হয়েছে ৬০ কোটি রুপি। ভারতের কেন্দ্রীয় বাজেটের নথির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ২০২৭ অর্থ বছরে বাংলাদেশকে দেওয়া অনুদান সহায়তা ৭৪% বাড়ানো হয়েছে। দেশে দেশে সময়ে সময়ে ভারত বিরোধী মনোভাব দেখা গেলেও এই সহায়তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপ এবং কূটনৈতিক সংবেদনশীলতায় এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে। সেই হিসেবে বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়ার জন্য ৬০ কোটি বরাদ্দ করেছে ভারত সরকার। আগের অর্থ বছরের সংশোধিত হিসেব অনুযায়ী এই অঙ্ক ছিল ৩৪ কোটি ৮৪ লক্ষ রুপি। উল্লেখ্য, ভারতের ২০২৬-এর বাজেট প্রস্তাব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদানের প্রস্তাব দিয়েছিল, যা পরে সংশোধিত হিসাবের সময় কমিয়ে আনা হয়। অন্যদিকে ইরানের চাবাহার বন্দরের জন্য নতুন অর্থ বছরে কোনো অনুদান দিচ্ছে না ভারত। এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে চাবাহার বন্দরের জন্য ভারত ৪০০ কোটি রুপি দিয়েছিল। পাশাপাশি ২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে আরও ৪০০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতিও ছিল, কিন্তু নতুন বাজেটে সেই বরাদ্দ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ইরানের কৌশলগত অবকাঠামো প্রকল্পে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্বিতীয় নিষেধাজ্ঞার আশঙ্কা এবং ভারতের উপর শুল্ক সংক্রান্ত চাপ এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। ২০২৭ অর্থ বছরে অনুদান বৃদ্ধির তালিকায় রয়েছে তালেবান শাসিত আফগানিস্তানও। দেশটির জন্য সবচেয়ে বড় হারে ৫০% অনুদান বৃদ্ধি পাচ্ছে। ২৬ অর্থ বছরের সংশোধিত হিসাব অনুযায়ী যেখানে আফগানিস্তানে ১০০ কোটি রুপি বরাদ্দ ছিল, সেখানে নতুন অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপি। ভারতের বিদেশি সহায়তা প্রাপকদের মধ্যে ভুটান বরাবরই সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে। দেশটির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২,২৮৮ কোটি রুপি। এর মধ্যে ১,৭৬৯ কোটি রুপি অনুদান এবং ৫২০ কোটি রুপি ঋণ। গত অর্থ বছরের তুলনায় ভুটানের জন্য বরাদ্দ ১৭% বেড়েছে।
অন্যদিকে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের জন্য সহায়তা কমানো হয়েছে। এর মধ্যে মরিশাসের বরাদ্দ সবচেয়ে বেশি কমেছে, প্রায় 33%। নতুন অর্থ বছরে দেশটি পাবে 550 কোটি রুপি। মালদ্বীপও পাবে প্রায় একই পরিমাণ, তবে তাদের বরাদ্দ কমেছে 12%। নেপালের জন্য বরাদ্দ 4% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 800 কোটি রুপি। যেসব দেশ ও অঞ্চলে ভারতের সহায়তা বেড়েছে তার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির জন্য অনুদান 33% বেড়ে দাঁড়িয়েছে 400 কোটি রুপি। সেশেলসের জন্য বরাদ্দ বেড়েছে 27%, মোট 19 কোটি রুপি। পাশাপাশি আফ্রিকার দেশগুলোর জন্য ভারত 225 কোটি রুপি, ইউরেশিয়া দেশগুলোর জন্য 38 কোটি রুপি এবং লাতিন আমেরিকার দেশগুলোর জন্য 120 কোটি রুপি অনুদান বাড়িয়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে উন্নয়ন সহযোগিতায় ভারতের সক্রিয় ভূমিকা আরও বিস্তৃত করার ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে নতুন অর্থ বছরে বিদেশি সরকারগুলোকে অনুদান ও ঋণ হিসেবে মোট 8,792 কোটি রুপি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এটি 26 অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রস্তাবিত 12,107 কোটি রুপির তুলনায় 27% কম। নতুন অর্থ বছরের এই মোট সহায়তার মধ্যে 6,997 কোটি রুপি আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং অতিরিক্ত 1,794 কোটি দেবে অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে ভারতের বিদেশি সহায়তা কর্মসূচিতে কৌশলগত ও আর্থিক পুনর্গঠনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত পৃথিবীর দেশে দেশে অনুদান দেয় কেন? বাংলাদেশ কি দেয়? বাংলাদেশের তো বাজেটে এরকম অনুদান দেওয়ার কথা কিন্তু শোনা যায় না। সেই জায়গায় ভারত দিচ্ছে কারণ ভারত পৃথিবীর একটি অন্যতম প্রধান অর্থনীতির দেশ। এবং কি কি কারণে দেয় আমরা সেগুলো যদি একটু দেখি, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে তার প্রতিবেশী এবং কৌশলগত মিত্র দেশগুলোকে প্রতি বছর বাজেটে বড় অঙ্কের অনুদান সাহায্য বরাদ্দ দেয়। এটি কেবল দয়া বা মানবিক সহায়তা নয়, বরং ভারতের পররাষ্ট্রনীতি এবং ভূ রাজনৈতিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারত কেন এই অনুদান দেয়? ভারত যেসব কারণে অনুদান দেয় তার প্রথম কারণটি হচ্ছে প্রতিবেশী প্রথম, নেইবারহুড ফার্স্ট নীতি। ভারতের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হলো তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখা। ভারত বিশ্বাস করে যে অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি ছাড়া তার নিজস্ব উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। তাই ভুটান, নেপাল, মরিশাস ও মালদ্বীপের মতো দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা স্বাস্থ্যের প্রসারে ভারত নিয়মিত আর্থিক অনুদান দেয়। আরেকটি খুব বড় কারণ এই আর্থিক অনুদান দেবার যে চীনের প্রভাব মোকাবেলা। দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ ও প্রভাব রুখতে ভারত এই অনুদানকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে। প্রতিবেশী দেশগুলো যেন কেবল চীনের ঋণের উপর নির্ভরশীল না হয়ে পড়ে, সেজন্য ভারত অনুদান ও সহজ শর্তে ঋণ বা লাইন অফ ক্রেডিট প্রদান করে। এই যে অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে এই অনুদান দিয়ে থাকে। প্রতিবেশী দেশগুলোতে রাস্তাঘাট, বিদ্যুৎ প্রকল্প বা বন্দর নির্মাণে সহায়তা করলে ভারতের নিজস্ব বাণিজ্যের পথ প্রশস্ত হয়। যেমন ভুটান ও নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ভারত সেখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ আমদানির সুবিধা পায়। আফগানিস্তান ও ইরানে বিনিয়োগের মাধ্যমে ভারত মধ্য এশিয়ায় বাণিজ্যের বিকল্প পথ তৈরি করে। সীমান্তবর্তী দেশগুলোতে অস্থিতিশীলতা বা চরম দারিদ্র্য থাকলে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, যেমন শরণার্থী সমস্যা বা উগ্রবাদ। প্রতিবেশী দেশগুলো অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকলে ভারতের সীমান্ত সুরক্ষা সহজ হয়। আরেকটি খুব বড় কারণ, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য বিভিন্ন দেশকে অনুদান দিয়ে থাকে। ভারত নিজেকে গ্লোবাল সাউথ, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। প্রাকৃতিক দুর্যোগে ফার্স্ট রেসপন্ডার হওয়া বা উন্নয়ন প্রকল্পে নিঃস্বার্থ সহায়তা দেওয়ার মাধ্যমে ভারত বিশ্বের কাছে একটি দায়িত্বশীল বিশ্ব শক্তি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলে। আপনি খেয়াল করে দেখুন যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে
অনুদানের ক্ষেত্রে আমরা অপেক্ষাকৃত একটু কমই আছি, আরও বাড়তে পারতো। কিংবা আমাদের ঋণ ছিল, আমরা বিভিন্ন ঋণ এবং বিভিন্ন সহায়তা বিগত সরকারের সময় ছিল, কিন্তু আমরা কিন্তু আরও বাড়াতে পারতাম। আমরা আসলে বড় দুর্ভাগা একটা জাতি, যার কারণে আমার সবচেয়ে পাশের শক্ত প্রতিবেশী, সবচেয়ে শক্তিশালী, বিশ্বের অন্যতম, এই যে আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে তার বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রশংসা করে নরেন্দ্র মোদী বক্তৃতা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্মলাজির বাজেট ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাবে এবং আজকে ভারত চতুর্থ অর্থনীতির দেশ, শীঘ্রই আগামী অল্প কয়েক বছরের মধ্যেই তৃতীয় অর্থনীতিতে যাবে। আমরা সেই দেশটার সাথেও আমাদের সরকার, এই মুহূর্তে যে সরকারটি আছে রাষ্ট্রীয়ভাবে সেই সরকারটি বিরোধিতা করে। এবার আরও দেখুন, এবারের ভারতের বাজেট, সামরিক বাজেট খেয়াল করলাম, লক্ষণীয় বিষয়। গত অর্থ বছরের তুলনায় 1,04,000 কোটি টাকা সামরিক বাজেট শুধু বাড়িয়েছে। এবার প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে হলো 7,85,000 কোটি টাকা। এটা কিন্তু রুপি। দর্শক, আপনি নিশ্চয়ই বাংলাদেশের টোটাল সব খাতের বাজেট সম্পর্কে আপনার ধারণা আছে। 8 লক্ষ কোটি টাকাও কিন্তু নয়, 7,90,000 কোটি টাকার একটু বেশি। সেখানে ভারতের সামরিক বাজেট 7,85,000 কোটি টাকা, এবং এটি লক্ষণীয় বিষয় যে এটা 1 লক্ষ কোটি বেড়ে গেল কেন? এর নানাবিধ কারণ থাকতে পারে। পশ্চিম সীমান্ত, পূর্ব সীমান্ত বলতে বাংলাদেশ চোখ রাঙাচ্ছে, যার কারণে তাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে। এই মুহূর্তে বিশ্বের তৃতীয় বৃহত্তম, তৃতীয় শক্তিধর সামরিক শক্তি আরও তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। সামরিক অর্থনীতিতে এমন শক্তিধর দেশের বন্ধুত্ব আমরা যেন দূরে সরে দিচ্ছি এই মুহূর্তে সরকারকে যদি বলি। যাই হোক, যেটি হোক, এতটা বৈরী বাংলাদেশের সরকার, বাংলাদেশের 5 to 10% জনগণ, তারপরেও ভারত তাদের যে আর্থিক অনুদানের জন্য বাজেটে বরাদ্দ বাড়িয়েছে 74%, এই জন্য আমরা নিঃসন্দেহে গর্বিত। কিন্তু আমরা ভারতকে কাজে লাগাতে পারতাম আমাদের জন্যই, আমাদের সুযোগে। যেমন এই যে দেখুন না, ভুটানের বরাদ্দ দেখুন, নেপালের বরাদ্দ দেখুন, মালদ্বীপের বরাদ্দ দেখুন। তারা তো ছোট দেশ, ছোট জনসংখ্যা, আমাদের বরাদ্দ কিন্তু এখনো কম। আমরা কিন্তু এটা চাইলে আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাড়িয়ে নিতে পারতাম। শুধু বাড়িয়ে না, আমরা নানা ক্ষেত্রে ভারত ভূমি ব্যবহার করতে পারতাম। আমরাও তাদের বাণিজ্যিকভাবে ধরুন ভাড়া দিতাম। এই যে ট্রানজিট, আমরা ধরুন ভাড়া দিতাম। ভাড়া দিয়ে অর্থনীতিতে লাভবান কে হতো? আমরা হতাম। ইউরোপের দেশগুলো করছে না, আমরা কেন করতে পারবো না? আমরা করতে পারবো না। আমাদের এখানে বিরাট একটা পাকিস্তান আছে, সমাজ বহির্ভূত একটা দেশ। আবার একই সাথে বাংলাদেশের সীমিত সংখ্যক হলেও একটা সমাজ বহির্ভূত শ্রেণী আছে। তাদের কারণে আমরা কিন্তু ইউরোপ কখনোই হতে পারবো না এই অঞ্চলে। যাই হোক, আমাদের যে কোনোভাবে ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের উন্নতির সাথে চলতে হবে। ব্যক্তিগতভাবে বন্ধুত্ব করবেন আপনি কার সাথে? যে আপনার থেকে ভালো, যার থেকে আপনি পাবেন, তার সাথে বন্ধুত্ব করবেন। কিন্তু এই মুহূর্তের বাংলাদেশ আপনার থেকে যে পিছিয়ে, তার সাথে বন্ধুত্ব করে, পাকিস্তানের সাথে। আমি এই কথাগুলো হাজারবার বলেছি, আবারও বললাম। যাই হোক, কথা শেষ করতে চাই, অনেক কথা শেষ হবার নয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ